গর্ভাবস্থায় আমরা প্রত্যেকে খুব সাবধানে এবং সচেতনভাবে থাকার চেষ্টা করি। তা সত্ত্বেও এই সময় এমন কিছু ভুল রয়েছে যেগুলো কিন্তু অনেক গর্ভবতী মা না জেনে করে থাকেন এবং যার জন্য বাচ্চার উপর কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে থাকে। এই সময় অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে বাচ্চা কিন্তু বিকলাঙ্গ হয়ে জন্ম নিচ্ছে। সেক্ষেত্রে সাধারণত গর্ভাবস্থায় কোন কোন ভুলের জন্য বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা। নমস্কার বন্ধুরা, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভবতী মায়ের এই ছোট ভুলের জন্য বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়। সেক্ষেত্রে বিশেষত গর্ভাবস্থায় এই ভুলগুলি কখনোই করবেন না। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটাই অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাচ্ছে। তো দেখুন, প্রেগনেন্ট হতে না হতে আমাদের প্রত্যেকটা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রথম যে চিন্তাটা থাকে সেটা হলো গর্ভে যে বাচ্চাটা আছে সে ঠিক আছে তো, মানে তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো। এই সময় স্বাভাবিকভাবে কোনো ধরনের নেগেটিভ কোনো কথাবার্তা শুনলে বা কোনো একটা খারাপ বাচ্চার ছবি দেখলে স্বাভাবিকভাবে এই সময় আরও বেশি টেনশনে পড়ে যায়। এক্ষেত্রে বিশেষত আরও চিন্তা হতে থাকে বাচ্চাকে নিয়ে। এক্ষেত্রে সাধারণত গর্ভাবস্থায় বাচ্চা কোন কোন কারণের জন্য ক্ষতি হয়ে থাকে বা কোন কোন কারণের জন্য বাচ্চা বিকলাঙ্গ হয়ে থাকে এই জিনিসগুলো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময় সামান্য ভুলের জন্য কিন্তু বাচ্চার সারা জীবনের জন্য একটা ক্ষতি হয়ে থাকে। সেক্ষেত্রে চলুন এই ভুলগুলো যাতে আপনার কোনোদিনও না হয় তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে 1 বাই 1 শেয়ার করবো। অবশ্যই পয়েন্টার করে রাখুন আপনার খাতায় বা ডায়েরিতে। তো এই বিষয়ে প্রথমত যে বিষয়টি কথা বলবো সেটা হলো প্রেগনেন্ট হতে না হতে প্রত্যেকটা গর্ভবতী মাকে ডাক্তারবাবুরা ট্যাবলেট ফলিক অ্যাসিড খেতে বলে। এছাড়াও কিন্তু ভিটামিন ডি, ক্যালসিয়াম, আয়রন এগুলো কিন্তু খেতে বলা হয় থাকে। সাধারণত গর্ভাবস্থায় ট্যাবলেট ফলিক, ভিটামিন ডি, ক্যালসিয়াম, আয়রন এগুলো খাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় আপনি যদি এটি মিস করে যান সেক্ষেত্রে যেটা হবে যে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, বোনস ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে শারীরিক গঠন হওয়া এগুলো কিন্তু ঠিকঠাকভাবে হবে না। সেক্ষেত্রে অবশ্যই গর্ভাবস্থায় ট্যাবলেট ফোলেট, ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং আয়রন সাপ্লিমেন্ট ঠিকঠাকভাবে নিচ্ছেন কিনা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। 2 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হলো গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা যদি ভীষণ টেনশন, ডিপ্রেশন, স্ট্রেস নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এটি বাচ্চার উপর অনেক বড় প্রভাব ফেলে। এর কারণ কি? এর কারণ হলো গর্ভাবস্থায় বিভিন্ন সময় এমন হয়ে থাকে যে সে পার্সোনাল দিক থেকে হোক বা কোনো ফ্যামিলি কারণগত হোক আমরা কিন্তু অনেক সময় টেনশনে পড়ে যাই বা অনেক রকম ডিপ্রেশনে চলে যাই। সেক্ষেত্রে গর্ভাবস্থায় সাধারণত কোনো গর্ভবতী মা যদি ভীষণ টেনশন, ভীষণ স্ট্রেস নিয়ে থাকেন সেক্ষেত্রে যেটা হয় যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে, বাচ্চার শারীরিক গঠনগত ডেভেলপমেন্টে কিন্তু অনেক বড় বাধা পড়ে। এক্ষেত্রে আপনার শরীরে এই ধরনের নেগেটিভ হরমোন খরিত হয় যেগুলো কিন্তু বাচ্চার শারীরিকভাবে অনেক বড় ক্ষতি করে থাকে। তো অবশ্যই গর্ভাবস্থায় যতটা পারবেন হাসি খুশি থাকুন যাতে বাচ্চা ভালো থাকে। 3 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হলো কোনো গর্ভবতী মা যদি বেশি বয়সে গর্ভধারণ করে থাকে, সাধারণত গর্ভাবস্থায় 35 এজের পরে যদি গর্ভধারণ করা হয় এক্ষেত্রে বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেওয়ার প্রবণতা কিন্তু বেশি থাকে। এছাড়াও কেউ যদি কম বয়সে গর্ভধারণ করে থাকে, মানে 18 বছরের আগে যদি গর্ভধারণ করে থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে। তো এক্ষেত্রে কী করণীয়? এক্ষেত্রে আপনি যদি বেশি বয়সে অথবা কম বয়সে গর্ভধারণ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে বেশি পরিমাণে থাকুন। সাধারণত গর্ভাবস্থায় প্রত্যেককে ডাক্তারবাবুর পরামর্শে থাকতে বলা হয়, কিন্তু যারা বেশি বয়সে এবং কম বয়সে গর্ভধারণ করেছেন তারা কিন্তু ডাক্তারবাবু কন্টাক্টে থাকবেন। সামান্য কোনো কারণ, সামান্য কোনো বিষয় নিয়ে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এই সময় তাদেরকে কিন্তু বেশি পরিমাণে টেস্ট করতে বলা হয় যাতে বাচ্চা যাতে কোনো ক্ষতি না হয় থাকে। 4 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হলো গর্ভাবস্থায় বিশেষত কোনো ধরনের ক্যাফেইন বা অ্যালকোহল বা কোল্ড ড্রিঙ্কস বা স্মোকিং করা কিন্তু একদমই অ্যালাউ নেই। এক্ষেত্রে বিশেষত কোনো গর্ভবতী মা যদি গর্ভাবস্থায় ক্যাফেইন জাতীয় কোনো খাবার খেয়ে থাকেন বা অ্যালকোহল পান করে থাকেন বা স্মোকিং করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়। তো অবশ্যই গর্ভাবস্থায় একদমই কখনোই অ্যালকোহল, স্মোকিং করতে যাবেন না। আপনার যদি ক্যাফেইন বলতে গেলে চা, কফি এগুলো যদি খেতে পছন্দ হয় সেক্ষেত্রে কফি না খেয়ে দিনে একবার অন্তত পক্ষে চা খাবেন, এর চেয়ে বেশি খাবেন না, এক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে। এবারে 5 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হলো গর্ভাবস্থায় অনেকে আছেন যারা কিন্তু সামান্য পেটে ব্যথা, সামান্য মাথা ব্যথা, সামান্য কোমরে ব্যথার কারণে অনেক সময় মেডিসিন খেয়ে থাকেন নিজে থেকে। সেক্ষেত্রে বিশেষত আপনি যদি গর্ভাবস্থায় নিজে থেকে কোনো ধরনের মেডিসিন খেয়ে থাকেন সেক্ষেত্রে বিশেষত যেটা হতে পারে যে বাচ্চার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে থাকে। এর কারণ কি? এর কারণ হলো গর্ভাবস্থায় যে কোনো ধরনের মেডিসিন খাওয়া কিন্তু একদমই অ্যালাউ নেই। প্রেগনেন্সির জন্য প্রেগনেন্সি রিলেটেড মেডিসিন খেতে হবে।
এর জন্য অবশ্যই আপনার ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী মেডিসিন খাবেন। এই সময় সামান্য কোনো পেটে ব্যথার জন্য, সামান্য কোনো মাথা ব্যথার জন্য ডাক্তারবাবু কাছে যান এবং ডাক্তারবাবু চেক আপ করে তারপরেই কিন্তু মেডিসিন দেবেন। সামান্য ব্যথার জন্য দেন না সাধারণত, আপনার যদি খুব ব্যথা করে তারপরেই কিন্তু মেডিসিন দেওয়া হয়ে থাকে। এছাড়াও লাস্ট যে পয়েন্টের কথা বলবো সেটা হলো কোনো গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যদি থাইরয়েড, সুগার বা ব্লাড প্রেশার থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা বিকলাঙ্গ হয়ে যায়। কারণ গর্ভাবস্থায় আপনার যে কোনো টাইমে থাইরয়েড হতে পারে, যে কোনো টাইমে সুগার হতে পারে, যে কোনো টাইমে ব্লাড প্রেশার হাই হতে পারে। সেক্ষেত্রে গর্ভাবস্থায় আপনার থাইরয়েড লেভেল, সুগার লেভেল এবং ব্লাড প্রেশার লেভেল ঠিকঠাক আছে কিনা এটি কিন্তু প্রতি মাসে চেক করা উচিত। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী প্রতি মাসে থাইরয়েড, ব্লাড প্রেশার এবং সুগার লেভেল চেক করুন। এক্ষেত্রে যদি বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু সেই অনুযায়ী কিন্তু মেডিসিন দিয়ে থাকে। কারণ থাইরয়েড যদি বেশি থাকে এক্ষেত্রে অনেক সময় না জানার কারণে বাচ্চার কিন্তু নিউরোলজিক্যাল ডিফেক্ট হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই গর্ভাবস্থায় থাইরয়েড, সুগার লেভেল এবং ব্লাড প্রেশার লেভেল ঠিকঠাক রাখা খুবই গুরুত্বপূর্ণ, যাতে বাচ্চার কোনো রকম ক্ষতি না হয়। তো অবশ্যই এই বিশেষ জন্য খেয়াল রাখুন। আশা করি আপনাদের ক্ষেত্রে এই বিশেষ টিপসগুলো অনেকটাই হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড অনেক রকম ভিডিও শেয়ার করেছে, আপনার অনেকটাই হেল্পফুল হবে, অবশ্যই দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার রিলেটেড, প্যারেন্টিং রিলেটেড ভিডিও আসতে থাকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।